প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। গতকাল পালিত হলো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য বিষয়টি ছিল এরকম যে আপনার ব্লাড প্রেশার আপনি সঠিকভাবে মাপবেন, নিয়ন্ত্রণ করবেন এবং দীর্ঘজীবী হন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ আল শাফি মজুমদার। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, পাশাপাশি তিনি মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির। আব্দুল্লাহ আল শাফি মজুমদার ১৯৫৬ সালের ১৬ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এই দেশ বরেণ্য চিকিৎসক। ঢাকা কলেজিয়েট স্কুল এবং ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। ১৯৮২ সালে তিনি কর্মজীবনের শুভ সূচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ, আইপিজিএমআর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত সুনামের সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ। স্যার, আমরা প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে আসলে এবার যে আপনারা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করলেন, তার প্রতিপাদ্য বিষয়টা আমি বলে গেলাম, এটা আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? উচ্চ রক্তচাপ তো একটা ঘাতক ব্যাধি, আমরা বলি, খুবই বহু চর্চিত শব্দ এটা, যে এটা নীরব ঘাতক। নীরব ঘাতক তার মানে উচ্চ রক্তচাপ আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে, আক্রান্ত করে, যেমন উপরের ব্রেন থেকে শুরু করে পায়ের পাতার রক্তনালী পর্যন্ত। কাজেই এই জন্য এটাকে এত গুরুত্ব দেওয়া হয়, যাতে এটা আমরা নিয়মিত মাপি। শুধু মাপলে হবে না, সঠিকভাবে মাপতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা সঠিকভাবে না মাপার কারণে হয়তো কখনো একটু নিচের দিকে পাই, কখনো হয়তো দেখা যায় যে উচ্চ রক্তচাপ হিসাবে দেখা যাচ্ছে, অথচ তার রক্তচাপটা স্বাভাবিক। কাজেই এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে প্রতিপাদ্য হচ্ছে যে না, সঠিকভাবে মাপুন এবং এটা নিয়ন্ত্রণে রাখুন। নিয়ন্ত্রণে রাখলে কী হবে? আপনি দীর্ঘজীবী হবেন, কারণ আপনার ব্রেন, রেটিনা, কিডনি, হার্ট এবং পায়ের রক্তনালী, এই যে 5টা বড় বড় কথা বললাম, এগুলি সব কিছু কিন্তু এফেক্টেড হয়ে যায় উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে। সঠিকভাবে রক্তচাপ মাপার নিয়মটা কি? দেখবেন যে এখানে কেউ যে বলে যে আমার প্রেশারটা মেপে দেন, ঠিক এইটা না। কিন্তু আপনাকে একটু দৌড়ে আসলে বা কিছু পরিশ্রম করে আসলে আপনাকে একটু 5 মিনিট অন্তত পক্ষে একটু অপেক্ষা করতে হবে। আপনি এর আগে যাতে কফি বা চা পান না করেন, এটা অন্তত তার 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পরে এটা মাপতে হবে। পাটাকে আপনি রিল্যাক্স হিসাবে থাকতে হবে, বসবেন এবং পা রিল্যাক্স করে বসবেন, এবং ডান হাত বা বাম হাত যে হাতেই মাপেন তখন এটা মাপবেন। সেই জন্য এই কথাটা বলা হয়। অনেকে মনে করে যে ক্যাজুয়ালি যে আমার প্রেশারটা মেপে দেন না, এইটার জন্যেই সারা দুনিয়াতে এই জিনিসটা আসছে যে না, প্রেশারটা মাপতে হবে খুব মানে নিখুঁতভাবে। স্যার, এখানে স্যার যে প্রেশার মাপার যে যন্ত্র, আমরা কাউকে দেখি পারদের মতো লম্বা যন্ত্র দিয়ে, কেউ মিটারের সাহায্যে, আর কেউ আছে ডিজিটাল মেশিনের সাহায্যে। এখন কিন্তু পারদটা হলো একদম খুব সঠিকভাবে মাপার একটা ব্যাপার ছিল, কিন্তু এটা এখন দুনিয়ার থেকে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ পারদ আপনি জানেন যে এটা একটা হেভি মেটাল, এবং অনেক সময় কাজটা ভেঙে পারদটা বেড়ে চলে আসে। কাজে এখন আসলো আমাদের অ্যানোরয়েড, যেটা আপনি বলছেন যে একটা গোলকের মধ্যে কাঁটাটা ঘুরে, সেটাই ছিল অনেক দিন। কিন্তু আজকাল ডিজিটাল, যদি ভালো ডিজিটাল মেশিন আপনি কিনতে পারেন, ভালোভাবে যদি র্যাপ করতে পারেন, তাহলে কিন্তু ডিজিটাল মেশিন আপনার বেশি অ্যাকুরেট দিবে। তো এখানে যে আমরা একটা আসলে পেঁচানোর একটা বিষয় আছে, এটা কোন জায়গায় পেঁচালে ভালো হয় এবং এটা বেশি টাইট, বেশি ঢিলা কিভাবে? না, এটা তো বলেই দিলেন, এটার একটা নির্দিষ্ট মাপ আছে কিন্তু, যে একটু মোটা মানুষের জন্য কিন্তু কাফের সাইজটা একটু বড় হতে হয়, বাচ্চাদের জন্য এটা ছোট হতে হয়, আবার সাধারণের জন্য অন্তত পক্ষে 3 রকমের কাপ থাকার কথা। যদিও আমরা বেশিরভাগ সময় হয়তো দেখা যায় বাচ্চাদের আলাদা কাপ ব্যবহার করা হয়, কিন্তু পূর্ণবয়স্ক মানুষের জন্য আর আলাদা কাপ ব্যবহার করা হয় না। কিন্তু তা করা উচিত, আলাদা কাপ একটা নির্দিষ্ট 2/3, এই আমাদের যে আর্মটা তার অন্তত 2/3 এটা কভার করে থাকবে, এবং আমাদের যে এই এলবো জয়েন্টটা তার অন্তত পক্ষে 2 ইঞ্চি উপরে কাপটা থাকবে। এবং আমরা
যদি স্ট্যাটো দিয়ে যদি মাপি তাহলে এটা আমাদের থাকতে হবে এই এলবো জয়েন্টের ভিতরের দিকে। এখানে আবার একটা কথা রয়ে গেছে স্যার, ডান হাত বাম হাত কোন হাতে মাপবো? আমরা যে কোনো হাতেই, এটা খুব বেশি আসে যায় না। তবে প্রথম যখন আমরা কোনো রুগী বলবো না, একজন ব্যক্তিকে আমরা প্রেশার মাপি, দুই হাতেই মাপা উচিত, কারণ দুই হাতে কিছুটা বেশ কম হতে পারে। আমিও দেখি যে প্রথম যে রুগীটা আমি দেখলাম, আগে দেখে নিই যে তার দুই হাতের প্রেশারের মধ্যে খুব বেশি কি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। যদি না থাকে তাহলে পরবর্তীকালে আমরা এটা এক হাতেই মাপি। স্যার এখন যদি একজন ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি প্রেশার পেলেন প্রথম অবস্থাতে, আপনার কি সাথে সাথে প্রেশার ওষুধ শুরু করতে হবে নাকি কোনো ফলো আপ বা অবজারভেশন? এটা নির্ভর করবে আমি কত পেলাম, তো আমি কি সঠিকভাবে মাপলাম কিনা এটা আগে ঠিক করব। তারপর কত পেলাম আমি, একটা লেভেল আছে যে এই লেভেলে 180 110-এর উপরে আমি একটা লোকের, তাকে কিন্তু আমাকে প্রেশারটা কমানোর ব্যবস্থা নিতে হবে। আর যদি আমি দেখি আমরা প্রেশারের ওষুধ কখন শুরু করি, যে আমরা যদি জীবনাচার, খাদ্যাভ্যাস এগুলি আগে আমরা একজনকে হয়তো 2 মাস 3 মাস পর্যন্ত বলি। একজনের প্রেশার বর্ডার লাইন বলতে আপনি জানেন যে 140/90 উপরে গেলেই একজন লোককে আমরা উচ্চ রক্তচাপের রুগী, এবং তার একটা ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা কি? প্রথমে হলো জীবনাচরণ বলতে মেইনলি হলো এক্সারসাইজ, আর খাদ্যাভ্যাসের মধ্যে মেইনলি হলো আপনার লবণাক্ত খাবারটা কমে খেবেন। লবণ খালি লবণ না, কি বলে, অনেকে বলে যে পাতে লবণ খাই না, এটা না। আপনার যে কোনো লবণাক্ত খাবার, যেমন প্রসেসড ফুডগুলি, যেগুলি ফাস্ট ফুড, এগুলি আমরা খারাপ বলি কেন, এগুলি কিন্তু প্রচুর পরিমাণ লবণ ব্যবহার করে টেস্টের জন্য এবং প্রিজারভেশন, দুইটার কারণে। কাজে এগুলি হিডেন লবণ বলি আমরা, চানাচুর, বাদাম, এগুলির মধ্যে লবণ থাকে। তো এই দুইটা জিনিস আমরা বেশি এক্সারসাইজ করবেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। আর খাদ্যাভ্যাসের মধ্যে মূলত লবণটাকে আমরা 2 থেকে 4 গ্রাম প্রতিদিন সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা রাখার চেষ্টা করি। এগুলি আমরা হয়তো 2 মাস 3 মাস দেখলাম। এটা কাদের দেখব? যাদের আপনার ওই 140/90 থেকে হয়তো 150/95 এরকম একটা বর্ডার লাইনের বেশি আছে, তাদেরকে আমরা দিয়ে দেখব এটা কিভাবে, কি হলো। অনেকে আছে যে একবার ওষুধ খেলে সারা জীবন খাবে, সেই জন্য তার একটা অনীহা থেকে যায়, আমি শুরু করব। প্রত্যেক রুগী, মানে গ্রামে শহরে শিক্ষিত সবাই এইরকম একটা প্রশ্ন করে যে একবার শুরু করলে তো আর বন্ধ করা যায় না, এই জন্য শুরু করি না। এটা একদম মানে কোনো ভিত্তিহীন কথা। এটা আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলি যে এটা কিন্তু একদম আপনি এটা কি বলবো, বিশ্বাস করবেন না, এটা মানবেন না। কারণ আপনি যখন উচ্চ রক্তচাপ হলো তখন কি হইতে থাকে, আপনার শরীরের এই যে বললাম ব্রেন থেকে শুরু করে পায়ের রক্তনালীতে ক্ষতিজনক প্রভাব পড়তে থাকে। কাজে আপনার যদি একটু বেশি থাকে, 2 দিনও বেশি থাকে, তাহলে তো ক্ষতির প্রভাবটা পড়া শুরু হয়ে গেল, সম্ভাবনা থেকে গেল। কারণ আপনি যে না খেয়ে 2 মাস 3 মাস বা 5 দিনও যদি না খেয়ে থাকেন, তাহলে তো ক্ষতির প্রভাবটা প্রভাবটা পড়ছে আপনার উপরে। কাজে আপনি ওটা কমাবেন না কেন? আর একবার খেলে বন্ধ করা যায় না, এটা তো কোনো কথা না। আমরা তো এটা মোটামুটি কোনো ওষুধে এরকম নাই যে আপনি একবার দিলে আর বন্ধ করতে পারবেন না, আপনাকে ফলো আপ করতে হবে। আপনার বিভিন্ন ওষুধ আছে, ওগুলির ডোজ বিভিন্ন রকমের আছে, এবং দেখা যায় যে কোনো পেশেন্ট হয়তো ওই যে খাদ্যাভ্যাস আর এক্সারসাইজ করে কিন্তু তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ, তখন আমরা স্টেপ ডাউন বলতে পারি, যে ওষুধটা আছে তাকে ডোজ কমাইতে একসময় দেখে যে না, সে ওষুধ ছাড়াই ভালো আছে। কাজে এটা কিন্তু খুবই খারাপ একটা ধারণা যে ওষুধ খাইলে আর বন্ধ করা যায় না এবং এই জন্য ওষুধ খাই না, মানে এইটার মতো আত্মঘাতী জিনিস আর হতে পারে না। স্যার আরেকটি বিষয় বলি, যারা এই কাজটি করছে তাদের উচ্চ রক্তচাপ আছে, অনেক ব্লাড প্রেশার, কিন্তু ওষুধ শুরু করছে না, তাহলে কি জটিলতা হতে পারে? একটা তো ওই একই আপনার যেগুলি বলছিলাম, আবার বলি, ব্রেনের মধ্যে আপনার রক্তনালী ছিঁড়ে যেতে পারে, আপনি স্ট্রোক, অথবা রক্তনালী শুরু হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। দুই ধরনের স্ট্রোক হয়, দুইটাই উচ্চ রক্তচাপের জন্য হতে পারে। আসেন আপনি চোখে রেটিনার রক্তনালীগুলি ছিঁড়ে যায়, এটা অন্ধত্ব হবে, এটা কিন্তু আর রিকভারি করতে পারবেন না। তারপর আর একটু নিচে আসেন যে হার্টের রক্তনালীগুলিকেও উচ্চ রক্তচাপের কারণে ওই হার্টের রক্তনালী শুরু হয় এবং হার্ট অ্যাটাক হতে পারে। হার্টটা আস্তে আস্তে হার্টের ফাংশনটা কমতে হার্ট ফেইলিয়ার হতে পারে এই উচ্চ রক্তচাপের জন্য। আর একটু নিচে আসেন কিডনিকে এফেক্ট করে, করে যে এটা একদম নিশ্চিত কিডনিকে এফেক্ট করবে।
ওই কিডনি ফেইলার বলি আমরা, যে কিডনি ফেইলার হবে। আরও নিচে যদি আসেন, আপনার যে পায়ের যে রক্তনালীগুলি আছে এগুলি শুরু হয়ে যাবে, তখন আপনি হাঁটতে গেলেই পায়ে ব্যথা হবে। এটা খুবই দুঃসহ জীবন, কিন্তু আপনি হাঁটতে গেলে পায়ে ব্যথা হবে। কাজেই অনিয়ন্ত্রিত রক্তচাপ এই জিনিসগুলি করতে পারে, একদম মাথার থেকে শুরু করে পা পর্যন্ত অনিয়ন্ত্রিত, অথচ নিয়ন্ত্রণ করা কিন্তু খুব সোজা। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। স্যার, আরেকটা বিষয় আমরা দেখি যে আসলে কোনো প্রেশার রোগী কিন্তু আপনার কাছে আসে না, এটা তো ইনসিডেন্টাল ফাইন্ডিং। আপনার কাছে আসছে অন্য রোগ নিয়ে, আপনার প্রেশার মেপে দেখলেন প্রেশার বেশি, রোগী বলতেও পারে না যে তার প্রেশার এত বেশি। আসলে তাহলে তার কি করা উচিত? এইটাই স্বাভাবিক, যে প্রথমে বলছিলাম যে নীরব, এই জন্য নীরব ঘাতক। মানে প্রেশার দেখা যায় যে অনেক হয়ে আছে, অনেক দিন ধরে হয়ে আছে, ওই ব্যক্তি কিন্তু ওটা উপলব্ধি করতে পারে না। সবার বেলা এক হয় না, কেউ কেউ কিছুটা উপলব্ধি করতে পারে, একটু ঘাড় ব্যথা, মাথা ঝিমঝিম, মেজাজ খিটমিট হয়ে যায়, তখন কিন্তু এই উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। কিন্তু বেশিরভাগ হলো যে উপসর্গ নাই। সেই জন্যে আমাদের বলা হয়ে থাকে যে কোনো রুগী যে কোনো ডাক্তারের কাছে গেলে তার রক্তচাপটা মাপা উচিত। যেমন ডায়রিয়ার রুগী হাজির হয়েছে আমাদের আউটডোরে, তার কিন্তু প্রেশারটা একটু মাপা উচিত, এমনিও মাপা উচিত, বা জ্বরের রুগী মনে করেন তার প্রেশারটা মাপা উচিত। আর আজকাল চাকরিতে নিয়োগের সময় দেখবেন যে প্রেশারটা মাপার একটা বিধান হয়, যারা সরকারি চাকরিতে বছরে একবার করে মানে এইভাবে যদি মাপেন তাহলে হয়তো ইনসিডেন্টালি আপনি অনেককে ডিটেক্ট করে ফেলতে পারবেন। প্রশ্ন আসে যে আমাদের দেশে অনেক লোক তো চাকরিও করে না, সরকারের সাথে জড়িত না, তাদের কি করতে হবে? তাদের করতে হবে ওই যে আমাদের ইউনিয়নের যে হেলথ সেন্টার আছে তাদেরকে ওই উদ্বুদ্ধ করতে হবে যে তারা যেন একজন ব্যক্তিকে অন্তত বছরে একবার তার রক্তচাপটা মাপে। তার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে এটার মাপটা আরও ঘন ঘন করতে হবে, 1 মাস 2 মাস পরবে। আর যদি স্বাভাবিকও থাকে অন্তত বছরে একবার একজন বয়স্ক লোকের রক্তচাপ এমনি রুটিনলি মাপা উচিত। আবার এমন হয়েছে, আপনি বলেছেন প্রেশার, সে সকালে একবার, দুপুরে একবার, রাতে 3 বেলা করে প্রেশার মাপছে, সেটাকে আপনি কিভাবে? সেটা হলো অবসেসিভ ডিসঅর্ডার, এটা একটা মানসিক রোগ বলবো আমি। ঘন ঘন মাপার কোনো যুক্তি নাই, যদি না আপনার হাসপাতালে ভর্তি বিশেষ রোগী আছে যাদেরকে আমরা কন্টিনিউয়াস ব্লাড প্রেশার মাপতে থাকি। একটা পেশেন্টের আইসিইউতে শক নিয়ে ভর্তি হয়েছে, তাকে আমরা কিন্তু কন্টিনিউয়াস ভর্তি হতে, কিন্তু একটা বাসাতে যে রুগী অ্যাম্বুলেন্ট মানে সে চলাফেরা করছে, তাকে আমরা বলবো যে আপনি সপ্তাহে একবার মেপে দেখেন, যদি মনে হয় যে একবার মেপে দেখেন। হ্যাঁ, কিন্তু অনেকে আছে যে বারবার মাপে এবং অস্থির হয়ে যায়, তখন এটা একটা মানসিক রোগের আসলে, মানে একবার বেশি পেলে সে ওষুধ খাচ্ছে, প্রেশার সেটা অবসেশনের, এবং এই অস্থিরতার কারণে পরবর্তী সময়ে তো প্রেশার আরো বাড়ে। স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য কজ। যে এটা স্যার একটা দিক। আরেকটা দিক আছে যে আমি প্রেশার ওষুধ খাচ্ছি, কিন্তু প্রেশার তো আমার নিচে নেমে আসলো, 110-70 হয়েছে, আমি প্রেশার ওষুধ মানে ডাক্তারের পরামর্শ ছেড়ে দিলাম, এটা আসলে এটা পরামর্শ নিতে হবে। ওই যে আমি বলছিলাম ডি-এসকেলেশন শব্দটা যদি বলি, বা স্টেপ ডাউন শব্দটা বলি, আমরা একজনের প্রেশার অনেক বেশি, তাকে আমরা এমন ওষুধ দিলাম যার প্রেশারটা, আমাদের তো একটা টার্গেট থাকে 130 বা 80 নিচে নিয়ে আসাটা, ওইটা টার্গেট আমাদের ফুলফিল হলো, তারপর দেখা গেল না তার আরও নিচে নামছে 120-70, তখন আমরা কিন্তু ওষুধগুলিকে একসাথে বন্ধ করি না, তার ডোজগুলি কমাই, ওষুধের পরিমাণ কমাতে থাকি। কমাতে কমাতে একটা পর্যায়ে এসে হয়তো দেখব যে ওষুধ ছাড়াও সে ভালো থাকতে পারে, অথবা খুব কম ডোজে কম ওষুধে সে ভালো থাকতে পারে, এটাও সম্ভব। কিন্তু নিজে নিজে ছেড়ে দেওয়াটা খুব খারাপ। এটা আসলে একবারে ছেড়ে দেওয়াটা তার জন্য একটা খুবই। স্যার, আরেকটা বিষয় হলো যে এই যে উচ্চ রক্তচাপ হচ্ছে, আমরা তো অনেক সময় জানি যে ইমোশনাল স্ট্যাটাসে হচ্ছে, অনেক সময় একটু সে খেলাধুলা করে আসছে, প্রেশার বাড়ছে। আসলে স্যার কি কি কারণে এই উচ্চ রক্তচাপ হয়? আপনি যেটা বললেন সেটা হলো অ্যাকিউট কারণ, মানে যে দৌড়ে আসলাম বা একটা খুব স্ট্রেসফুল কন্ডিশনে প্রেশার বাড়বে, এগুলিকে আমরা ঠিক যেটা উচ্চ রক্তচাপের ডেফিনেশনে আসবে না, ওটা উচ্চ রক্তচাপকে পারসিস্টেন্ট হইতে হয়, যে এটা অনেক দিন ধরে আছে।
তো যেটা হঠাৎ করে হয় সেগুলি কারণ তো আমরা স্ট্রেস বা ইমোশনাল অথবা যে কোনো কারণে অ্যাড্রেনালিন সিক্রেশন হলে এই রক্তচাপ অ্যাড্রেনালিন রক্তচাপকে বাড়ায়। আর এমনি যেটা পারসিস্টেন্ট উচ্চ রক্তচাপ সেটা প্রায় 90% ক্ষেত্রে আসলে আমরা কোনো কারণ জানি না। এটাকে আমরা প্রাইমারি হাইপারটেনশন বলে ফেলি বা এসেনশিয়াল হাইপারটেনশন, যে এটা এসেনশিয়াল। আর 10% আছে যেগুলি কারণ আছে, সেগুলি মূলত কিডনি কারণে হয়, এন্ডোক্রিন যেগুলি গ্রন্থিগত কারণে হয়, কখনো কখনো ওষুধের কারণেও কিন্তু হতে পারে, যেমন অরাল কন্ট্রাসেপটিভে হয়, তারপর ওই যে আমরা ব্যথার যে ওষুধগুলি খেয়ে থাকি সেই ওষুধগুলিতে হয়, কাজে এই ওষুধগুলিতে হতে পারে। আর একটা হলো জন্মগত বড় রক্তনালী যদি কোনো কারণে কনস্ট্রিক্ট করে যায়, কোয়াক্টেশন বলি আমরা, কোয়াক্টেশন ছোট বাচ্চা জন্ম থেকেই তারও কিন্তু উচ্চ রক্তচাপ হয় সেই কারণে। এগুলি হলো 10%-এর মধ্যে এটা আমরা ধরতে পারি। এগুলিকে অনেক সময় আমরা কারেক্টেবল হাইপারটেনশনও বলি, ট্রিটেবল বা কারেক্টেবল, মানে কজটাকে কারেক্ট করার জন্য। কজটা কারেক্ট করলে তার হয়তো আর প্রেশারের ওষুধ খেতেই হবে না। আরও 90% কিন্তু আমরা তো কজ জানি না, যেহেতু শুধু প্রেশার নিয়ন্ত্রণ করাটাই আমাদের লক্ষ্য। আর 10% যদি আমরা খুঁজে বের করতে পারি যে তার একটা কারণ আছে, যেমন একটা টিউমার, গ্রন্থির একটা টিউমারকে বলি ফিওক্রোমোসাইটোমা বলে একটা টিউমার আছে, ওই টিউমার অপারেশন করে দিলে তার প্রেশারটা এমনি নিয়ন্ত্রণে চলে আসবে, কাজে কারেক্টেবল। স্যার, আমরা যারা হাইপারটেনশন রোগে ভুগছেন তাদের একটা কোলেস্টেরলের একটা যোগাযোগ থাকে, কোলেস্টেরলের সাথে হাইপারটেনশনের সম্পর্ক আছে। আসলে এই সম্পর্কটা ঠিক কি বলে কারণ এফেক্টের সম্পর্ক না, সম্পর্ক হলো পাশাপাশি। দেখা যায় একজন যে উচ্চ রক্তচাপে ভুগছে, তার ডায়াবেটিস আছে, তার উচ্চ কোলেস্টেরল আছে, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি যায়। এবং পাশাপাশি গেলে হয় কি, আমি যেরকম উচ্চ রক্তচাপের জন্য যে ব্রেনের স্ট্রোক, হার্টের অ্যাটাক এগুলি বলছিলাম, এই উচ্চ কোলেস্টেরলের জন্য এগুলি হতে পারে, ডায়াবেটিসের জন্য এগুলি হতে পারে। কাজে এগুলি যখন একসাথে থাকে, আবার জন্যে ধূমপানের জন্য হতে পারে। তো এগুলি যখন একসাথে থাকবে, একজন ধূমপায়ী ব্যক্তি, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, তার ডায়াবেটিস আছে, সে কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। সেই জন্যে উচ্চ রক্তচাপের রুগীর আমরা এগুলি দেখে নেই যে তার কি কোলেস্টেরল ঠিক আছে, মানে তাইলে তার একটা এক্সট্রা ঝুঁকি হইল, তার কি ডায়াবেটিস আছে, তার কি আপনার ওই ধূমপান করে সে, এই জিনিসগুলি আমরা দেখার কারণটা হলো এটা কিন্তু এই জিনিসগুলি উচ্চ রক্তচাপ করে না, কিন্তু উচ্চ রক্তচাপের রোগীর সাথে এই রোগগুলি থাকলে তার ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়, যোগ হয় না, পূরণ মানে ইনটু হয়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। জি স্যার, আমরা যে প্রতিগত বিষয়ের শেষ অংশটুকু ছিল দীর্ঘজীবী হন। আসলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা কিভাবে দীর্ঘজীবী হব সেই পরামর্শটা আপনাদের শুনতে চাই। দীর্ঘজীবী হওয়া তো একটা কথাই, মানে আপনি উচ্চ রক্তচাপকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখবেন, ভালোভাবে নিয়ন্ত্রণে রাখবেন। আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক গাইডলাইন দিয়ে আমাদেরকে ঠিক করে দেওয়া আছে যে একজন সাধারণ লোকের জন্য কতটুকু রক্তচাপ থাকতে হবে, ডায়াবেটিসের রোগীর কতটুকু থাকতে হবে, কিডনি রোগীর কতটুকু থাকতে হবে, যে আপনি যদি স্ট্রোক না করে, আপনি যদি হার্ট অ্যাটাক করবে না তা তো বলা যায় না, দেরি করে করবে অথবা করার সম্ভাবনা অনেক কম থাকবে, তাহলে আপনার জীবনটা খালি দীর্ঘজীবী না, আসলে এখানে যোগ করা উচিত যে আপনার যে গুণগত মান, জীবনের গুণগত মান, হ্যাঁ সুস্থ জীবনের গুণগত মানও কিন্তু আপনার বেশি হবে। একজন স্ট্রোকের রোগীর জীবন আর একজন স্ট্রোক ছাড়া রোগীর জীবনের মধ্যে তো কোয়ালিটি অফ লাইফটা আকাশ পাতাল তফাৎ। জি, প্রফেসর আব্দুল্লাহ শাফি মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি ব্যস্ততার মাঝে আমাদের সাথে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরকে সঠিকভাবে প্রেশার মাপার জন্য বলবো, পাশাপাশি নিয়মিতভাবে সঠিক মাত্রায় ঔষধ সেবন করবেন, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। শুভকামনা সকলের জন্য।